আচ্ছা, এটা কি ভাবা যায় যে একটা নির্দিষ্ট ভাষার জন্য করা এক মর্মান্তিক আত্মত্যাগ পরে গিয়ে সারা বিশ্বের সব মাতৃভাষার জন্য একটা সার্বজনীন উদযাপনের দিন হয়ে উঠবে? চলুন এই অসাধারণ গল্পটার গভীরে যাই, যে গল্পটা শুধু একটা দেশের নয়, বরং সারা পৃথিবীর। গল্পের শুরুটা ১৯৪৭ সাল থেকে। ভারত ভাগের পর পাকিস্তান নামে যে নতুন দেশটা হলো, তার দুটো অংশের মধ্যে কিন্তু কোনো মিল ছিল না। মানে ভৌগোলিকভাবে তো বটেই, সাংস্কৃতিকভাবেও পূর্ব আর পশ্চিম পাকিস্তান ছিল একদমই আলাদা। আর ঠিক এখান থেকেই বিতর্কের শুরু। এই যে ভাষাগত বিভাজনটা, এটা কিন্তু বেশ অবাক করার মতো। দেখুন, পশ্চিম পাকিস্তানের শাসকরা জোর করে উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল, অথচ এই উর্দু ছিল পুরো পাকিস্তানের মাত্র ৩% কিছু বেশি মানুষের মুখের ভাষা। অন্যদিকে পূর্ব পাকিস্তানে প্রায় সবাই কথা বলতো বাংলাতেই। তো বুঝতেই পারছেন এই সিদ্ধান্তটা কতটা অগণতান্ত্রিক ছিল। এই যে ক্ষোভটা, এটা কিন্তু হুট করে একদিনে তৈরি হয়নি। ১৯৪৭ সাল থেকেই তমুদ্দুন মজলিসের মতো সংগঠনগুলো বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য বলে আসছিল। কিন্তু এরপর ১৯৪৮ জিন্নার সেই ঘোষণা, ১৯৫০ বাংলা হরফ বদলের একটা অদ্ভুত চেষ্টা, আর সবশেষে ১৯৫২ সালে জানুয়ারিতে প্রধানমন্ত্রী নাজিমুদ্দিনের একই কথার পুনরাবৃত্তি, সব মিলিয়ে পরিস্থিতিটা যেন একটা বারুদের স্তূপের মতো হয়ে উঠেছিল। আর তারপরই এলো সেই ঐতিহাসিক দিনটা, ২১শে ফেব্রুয়ারি। সরকার থেকে সব ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, কিন্তু ছাত্ররা ঠিক করল তারা তাদের প্রতিবাদ চালিয়ে যাবে। এটা ছিল সাহসিকতা আর দৃঢ় সংকল্পের এক অবিশ্বাস্য নিদর্শন। আন্দোলনটা থামানোর জন্য তৎকালীন পাকিস্তান সরকার কি করল? তারা ১৪৪ ধারা জারি করে দিল। মানে কোনো রকম মিটিং, মিছিল বা সমাবেশ করা যাবে না, সব কিছু অবৈধ। পুরো শহরের পরিবেশটাই কেমন যেন থমথমে হয়ে গেল। কিন্তু ছাত্ররা তো দমে যাওয়ার পাত্র নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় এক সভায় তারা সিদ্ধান্ত নিল এই সরকারি নিষেধাজ্ঞা তারা মানবে না, শান্তিপূর্ণভাবেই প্রতিবাদ করবে। তাদের আত্মবিশ্বাস ছিল একদম অটুট। আর ঠিক তখনই ঘটনাটা ঘটল। ছাত্ররা যখন মিছিল নিয়ে ঢাকা মেডিকেল কলেজের সামনে আসলো, পুলিশ কোনো উস্কানি ছাড়াই তাদের ওপর গুলি চালাল। একটা শান্তিপূর্ণ প্রতিবাদ চোখের পলকে রক্তে ভেসে গেল। শুধুমাত্র মায়ের ভাষায় কথা বলার অধিকারের জন্য প্রাণ দেওয়ার এমন ঘটনা ইতিহাসে আর দ্বিতীয়টি নেই। রফিক, বরকত, জব্বার, সালামের মতো ছাত্র আর সাধারণ মানুষ, এমনকি ওহিউল্লাহ নামে ৮-৯ বছরের এক শিশুও ছিল শহীদদের মধ্যে। এরা কোনো সাধারণ মানুষ নন, এরা হলেন আমাদের ভাষাবীর। তাদের এই আত্মত্যাগেই পুরো আন্দোলনটাকে এক নতুন আর অদম্য শক্তি জুগিয়েছিল। এই ভয়াবহ ঘটনার পর যা হলো, তা কিন্তু শুধু একটা ভাষার স্বীকৃতির সংগ্রাম থাকল না, এটা হয়ে উঠল একটা নতুন জাতীয় পরিচয়ের জন্ম, বাঙালি পরিচয়। এই শহীদ মিনারের গল্পটাই তো প্রতিরোধের এক জীবন্ত দলিল। ভাবুন একবার, ছাত্ররা মাত্র এক রাতের মধ্যে এটা তৈরি করেছিল, কিন্তু কর্তৃপক্ষ সেটা ভেঙে দিল। তারা আসলে বুঝতে পারেনি যে ইট পাথরের মিনার ভাঙা যায়, কিন্তু চেতনাকে তো আর ধ্বংস করা যায় না। এই মিনার বারবার তৈরি হয়েছে আর হয়ে উঠেছে বাঙালি জাতীয়তাবাদের এক অবিচ্ছেদ্য অংশ। আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা, এই যে সাংস্কৃতিক আন্দোলন, এটাই জন্ম দিয়েছিল বাঙালি জাতীয়তাবাদের। আর সেই জাতীয়তাবাদের পথ ধরেই ১৯৭১ সালে জন্ম হয় স্বাধীন বাংলাদেশের। বলা যেতে পারে বাংলাদেশের স্বাধীনতার প্রথম বীজটা কিন্তু রোপণ করা হয়েছিল সেই ৫২ ভাষা আন্দোলনে। কিন্তু এই গল্পটা শুধু ঢাকার মধ্যেই থেমে থাকেনি, এটা দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে সারা বিশ্বে। চলুন দেখি সেটা কিভাবে সম্ভব হলো। এই বিশ্বযাত্রার পেছনের মূল মানুষটা ছিলেন রফিকুল ইসলাম, একজন কানাডা প্রবাসী বাঙালি। তিনি প্রথম জাতিসংঘের মহাসচিবকে একটা চিঠি লেখেন। সেই চিঠিতে তিনি ২১শে ফেব্রুয়ারির আত্মত্যাগকে সম্মান জানিয়ে আর পৃথিবীর সব বিপন্ন ভাষাকে রক্ষা করার জন্য একটা আন্তর্জাতিক দিবসের প্রস্তাব দেন। এই উক্তিটা তারই সেই ঐতিহাসিক চিঠি থেকে নেওয়া। পুরো প্রক্রিয়াটা সত্যিই অসাধারণ ছিল। মানে একজন সাধারণ মানুষের একটা চিঠি, তারপর বাংলাদেশ সরকারের কূটনৈতিক উদ্যোগ, আর শেষে ইউনেস্কোর ১৮৮টা দেশের সর্বসম্মত সিদ্ধান্ত। এভাবেই ঢাকার একটা জাতীয় শোক দিবস হয়ে উঠল সারা পৃথিবীর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এখন একটা প্রশ্ন আসতেই পারে যে আজকের দিনে এই দিবসটার তাৎপর্য ঠিক কোথায়? কেনই বা মাতৃভাষা এত গুরুত্বপূর্ণ? এই দিনটা আমাদের সবাইকে একটা কথা মনে করিয়ে দেয়, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়। ভাষা আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের পরিচয়ের একটা মূল ভিত্তি। ইউনেস্কোর লক্ষ্যও ঠিক এটাই। এই দিনটার মাধ্যমে পৃথিবীর ভাষাগত বৈচিত্র্যকে সম্মান জানানো আর বহুভাষিক শিক্ষাকে আরও উৎসাহিত করা। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই দিবসের তাৎপর্য কিন্তু এক জায়গায় থেমে নেই,
প্রতি বছর নতুন নতুন থিম নিয়ে আসা হয়, যেমন শিক্ষার জন্য প্রযুক্তির ব্যবহার, আদিবাসী ভাষা, এমনকি সাংকেতিক ভাষার মতো বিষয়গুলো এর অন্তর্ভুক্ত হয়েছে। এটাই তো প্রমাণ করে মাতৃভাষার গুরুত্ব কতটা জীবন্ত আর প্রাসঙ্গিক। আচ্ছা, এই গল্পের যে একটা বিশ্বজনীন আবেদন আছে তার সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? সেটা হলো শহীদ মিনার নিজেই। ঢাকার সেই স্মৃতিস্তম্ভের প্রতিকৃতি এখন সিডনি থেকে টোকিও, লন্ডন থেকে টরন্টো, পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে। ২১শে ফেব্রুয়ারির চেতনাকে সারা বিশ্বে বহন করে নিয়ে যাচ্ছে এই মিনারগুলো। ২১শে ফেব্রুয়ারির গল্পটা আমাদের এটাই শেখায় যে ভাষা শুধু কিছু শব্দ নয়, এটা আমাদের পরিচয়ের অংশ, আমাদের ঐতিহ্যের ধারক। তাই শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য: আমাদের মাতৃভাষা আমাদের কাছে ঠিক কী অর্থ বহন করে?